সরকারি দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে 2019 সালের আগে নতুন কোনো নির্বাচন নয়। তাহলে মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে যে বিএনপি কথা বলছে সেটির কি হবে? অন্যদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিরও বা বাস্তবায়ন কতদূর? সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন মমতাজ বেগম। 5 বছরের আগে পরবর্তী নির্বাচন নয় বলে মাননীয় মন্ত্রীগণ যে বক্তব্য দিচ্ছেন তা কি আগামী নির্বাচনের দাবি আদায়ে বিএনপিকে আবারও আন্দোলনের পথে ঠেলে দিতে পারে? ধন্যবাদ আপনাকে। সরকারের অনেক মন্ত্রী বলছেন যে 2019 সালের আগে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী নয়। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তিনিও এই কথা বলেছেন। মইনুল হোসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আমাদের একটা কথা স্মরণ করা দরকার আমি মনে করি। কারণ নির্বাচনের আগে যদি আমার স্মৃতিশক্তি ঠিক থাকে আর কি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে শাসনতান্ত্রিক একটা বাধ্যবাধকতার কারণে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে, যদিও দেশের পরিস্থিতি ঠিক অনুকূলে নয়। তাই যদি হয় তাহলে পরে তাদের যুক্তিতে আমি বলবো যে তাহলে এটা তাদের উপরে দায়িত্ব পড়ে পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে একটা নির্বাচন হওয়া উচিত। কারণ জনগণের মতের যদি প্রতিফলন না ঘটে যে নির্বাচনে, তাহলে সেই সরকারকে বলা যাবে না যে জনমতের ভিত্তিতে হয়েছে, জনগণের বৈধতা পেয়েছে। এটা হলো তাদের উত্তর। আমি বলবো যে যখন কোনো সরকার বা কেউ বলে যে শাসনতন্ত্র সম্মত নির্বাচন আমরা করতেছি শাসনতান্ত্রিক বাধ্যবাধকতার জন্য, তার অর্থ হলো শাসনতন্ত্র সম্মত হতে হবে। কারা ভায়োলেন্স করেছে, কারা ভায়োলেন্স করে নাই সেটা আমার দেখার কথা নয়। আমার কথা হলো জনগণের অধিকার, আমার ভোটের অধিকার, সরকারের দায়িত্ব শাসনতন্ত্র অনুযায়ী সেই ভোটাধিকার নিশ্চিত করা। যদি সরকার সেই ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়ে থাকেন তো সেই নির্বাচনের কোনো বৈধতা থাকে না এবং এটাকে বলা যাবে না যে শাসনতন্ত্র সম্মত নির্বাচন। যদি 5 বছরের আগে নির্বাচন না হয় সেটা কি বিএনপিকে আবারও আন্দোলনের দিকে ঠেলে দেবে? সেটা নিশ্চয়ই তারা কি আন্দোলন করবে না। আমি সরকারের দায়িত্ব বলছি। সরকার যদি বলে থাকে তখন যে এটা একটা আনুষ্ঠানিকতা হিসেবে আমাকে বাধ্য, তাহলে পরে সরকারের নিজস্ব বৈধতার জন্য দেশে এবং বিদেশে, যে কারণে সরকার আজকে বিরাট সমস্যার মধ্যে আছে। ওনার প্রশ্নটা ছিল যে বিএনপিকে আবারও আন্দোলনের দিকে ঠেলে দেবে কিনা? নিশ্চয়ই শুধু বিএনপি কেন, হয়তো জনগণকে আন্দোলনের দিকে নিয়ে যাবে। কারণ যেখানে জনগণের ভোটাধিকারকে অস্বীকার করা হয়েছে এবং ভোটাধিকার ছাড়া, যেখানে ভোটাধিকার ছাড়াই তারা বলতেছে আমরা নির্বাচিত হয়েছে আর 5 বছর থাকবে, এটা তো অত্যন্ত একটা গর্হিত কাজ। এটা জনগণের প্রতি একটা চ্যালেঞ্জ। অতএব সেটা কোন দল কি করবে না করবে যায় না, আমি একজন ব্যক্তিগত ভোটার হিসেবে আর প্রতিবাদ করবো, দরকারি রাস্তায় নামবো। ধন্যবাদ। ধন্যবাদ মনির হোসেন। জিনাত হুদা ওয়াহিদ। ধন্যবাদ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, তবে কনটেক্সটটা বোঝা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটি এসছে যে 2009-এর আগে আর কোনো নির্বাচন, 2019-এর আগে আর কোনো নির্বাচন হবে কি না। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে মাত্র 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়ে গেল, যেটিকে বহুজনে বহু নামে নাম দিয়েছেন, কেউ কেউ বলেছেন ভোটারবিহীন, কেউ কেউ প্রহসনের নির্বাচন, কিন্তু আমি সমাজবিজ্ঞানের ছাত্রী হিসাবে কনটেক্সটটাকে খুব গুরুত্ব দিই। এটি আকাশ থেকে প্রহসনের বা জনগণবিহীন ভোটারবিহীন হয়নি, সেই পরিস্থিতিটি সৃষ্টি হয়েছিল। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে বাদ দিয়ে বা বিরোধী দলের ভূমিকাকে আলোচনায় না এসে কোনো গণতান্ত্রিক ধারাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। সুতরাং আমার কাছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যেটি প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে বিএনপি কি আবার আন্দোলনে যাবে কিনা। আমি পাল্টা প্রশ্ন করতে চাই, বিএনপি কি আন্দোলন করতে পেরেছিল কিনা? যদি বিএনপি আন্দোলন করতেই পারত তাহলে
5ই জানুয়ারি নির্বাচনটি এভাবে হয়েছিল কেন, এবং তার আগে যে কনটেক্সটে ছিল, যদি হয় এখন যদি বিএনপি আন্দোলন করে যে 5 বছরের আগে নির্বাচন দিতে হবে, বিএনপি একটা অল আউট মুভমেন্টে যায়, আপনি কি সেটাকে জাস্টিফাইড বলে মনে করবেন, সমর্থন করবেন? আমি বললাম তো এটি অঙ্কের সরলীকরণ নয়, কথা হচ্ছে বিএনপি সেটি পারবে কিনা, বিএনপির সেই সাংগঠনিক শক্তি, বিএনপির সেই নেতাদের সেই শক্তি, জনগণের সমর্থন আছে কিনা। যদি এই নির্বাচন জনগণ সমর্থিত না হয়ে থাকে তাহলে আজকে 5ই জানুয়ারি পর আজকের 15ই ফেব্রুয়ারিতে একজন জনগণকেও কিন্তু মাঠে নামতে দেখলাম না এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে। সুতরাং জনগণের সমর্থন ছিল বলেই আজকে এই সরকার বৈধতা পেয়েছে, এমন যদি আর্গুমেন্ট করা হয় আমার মনে হয় খুব ভুল করা হবে। ধন্যবাদ জিনাত হুদা ওয়াহিদ। দর্শকদের কাছে যাই, শুরুতেই আপনি মাঝ বরাবর যিনি হাত তুলেছেন। আমরা আসলে সাধারণ যারা মানুষ আছি আমরা কোনো সংজ্ঞায় বিশ্বাস করি না। আমরা একটা সাধারণ আমরা যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা রিয়েলাইজ করতে চাই। আমরা দেখা যায় যে যখন নির্বাচনের আগে সহিংস পরিস্থিতি আসছে বাংলাদেশে, তখন অনেক সমালোচকরা সংজ্ঞার দ্বারা সমালোচিত করেছেন, আবার আপনারা এই শান্ত পরিবেশটাকে সংজ্ঞার দ্বারাই দাবিয়ে দিচ্ছেন। তার মানে হচ্ছে আমরা কি একটা বারমুডা ট্রায়াঙ্গলের ভিতরে পড়েছি? নির্বাচনটা যদি একটা সহিংস পরিস্থিতি তখন হতো, তখন আমরা সহিংস হতাম, আর এখন সহিংসতা হচ্ছে না, এখনও আমরা উজ্জীবিত নয়। তার মানে কি আমরা একটা বারমুডা ট্রায়াঙ্গলে পড়েছি? ধন্যবাদ, অসংখ্য অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে বাঁ দিকে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি বোধহয় বর্তমান সরকারকে মেনে নিচ্ছে অনেক অংশে, কারণ কেন্দ্রীয় জাতীয় যেটা নির্বাচন হলো সেখানে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যায়নি, কিন্তু উপজেলা নির্বাচনে কিন্তু বিএনপি ঠিকই সমর্থন প্রকাশ করছে, আচ্ছা বা সেই নির্বাচনে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আপনি, বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে দিতে পারে কিনা? অবশ্যই বিএনপি আন্দোলন করবে এবং মার্চের পরে আমরা বিএনপি সমর্থক হিসাবে আমরা কঠিনভাবে আন্দোলন করব, এবং সেই আন্দোলনের জন্য কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি হইলে সেটার জন্য সরকার দায়ী থাকবে। সরকার কোনো কিছু তোয়াক্কা করতেছে না, পৃথিবীর কোনো মতামতকে নিচ্ছে না, সুতরাং আমরা আন্দোলন করব, এবং এই জন্য যদি বিশৃঙ্খলতা সৃষ্টি হয় দেশে, যে জন্য সরকার দায়ী থাকবে। আচ্ছা, আপনি বিএনপিকে সমর্থন করছেন, আপনি বিএনপির সরাসরি সমর্থক মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দেখি প্যানেলে ফিরে আসি। হান্নান শাহ, আপনার দলের একজন সমর্থক বলছেন যে ওনারা আন্দোলন করবেন। একটু অট্টহাস্য শুনলাম যখন উনি বললেন যে বিএনপি অবশ্যই আন্দোলন করবে, এই দিক থেকে একটু হাসিও শুনলাম। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি আমরা দেখেছি বিএনপি আন্দোলন করতে পারে না যারা বলছেন তাদেরকে শুধু আমি এতটুকু বলবো যে বিএনপি তো অনেক কিছুই করে, সেটিকে অন্য রাজনৈতিক দল করবে না। সরকার যেখানে তাদের দায়িত্ব ছিল যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন করাবেন, তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। যে সম্বন্ধে আমরা আগে থেকে মুভমেন্ট করে আসছি যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং জনগণের ভোটের অধিকার সেখানে রক্ষা হয় না। অনেকে বলেন এই যে 5ই জানুয়ারি নির্বাচন হয়ে গেছে এতে বিএনপি দারুণ পরাজিত হয়েছে। জি না, আমি একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং পলিটিক্সও করছি প্রায় 34 বছর মতো। হ্যাঁ, আমাদেরকে জেলের মধ্যে রেখে হাজার হাজার নেতা কর্মীদের জেলে রেখেছেন, সেটা পুরনো প্রসঙ্গ। হান্নান শাহ, সামনের কথা, সামনে কি আপনারা আন্দোলন করবেন কিনা সেটাই হচ্ছে ওনার প্রশ্ন। দেখুন, একটা কথা আছে, বর্তমান সরকারের মন্ত্রী এবং অন্যান্যদের কথা শুনলে দেশবাসী মনে করেন যে এই সরকার যেহেতু আমাদের মতে এবং অনেকের মতে জনগণ কর্তৃক নির্বাচিত নন, সুতরাং তাদেরকে বেশি দিন ক্ষমতায় থাকতে যাওয়া যাবে না। যদি আলাপ আলোচনার মাধ্যমে, যেটা এই সরকারের অনেকে তখন বলেছিলেন। হান্নান শাহ, এখানে সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অনেক মন্ত্রী কথা, আমি আপনাকে সহযোগিতাই করছি, প্রশ্ন করলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তিনি একটি কথা বলেছেন এক আলোচনা সভায়, আমি কোট করছি। তিনি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন এটা কি মামার বাড়ির আবদার নাকি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? দেখুন, উনি তো অনেক কথাই বলেন এবং ওনার আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ছিলেন, যখন মন্ত্রী নাই এলাকায় যাওয়ার পরে যেই ঝড় বৃষ্টি হয় নাই, জুতো বৃষ্টি তাদের উপর হয়েছে, তাতেই প্রমাণিত হয় যে পুলিশ বেষ্টনীদের থেকে বড় বড় কথা বলা যায়। বাইরে আসুন, বাস্তব অবস্থাটা দেখুন। ধন্যবাদ আপনাকে। দেখি আবার একটু দর্শকদের কাছে ফিরে আসি। আপনি বাঁ পাশে, জি পেছনের দিকে না, তার পাশে সোয়েটার, খয়েরি সোয়েটার পরা। তত্ত্বাবধায়ক সরকার
পদ্ধতি প্রবর্তনের আগে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা ছিল, পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা হয়েছে। দেখা গেছে যে দুইটা সিস্টেমই অকার্যকর হয়েছে বিশেষ একটা দলের হাতে। সেটা পুরনো প্রসঙ্গ, এখন যদি সামনের দিকে তাকাই তাহলে আমরা এখন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এর আগেও দেখেছি, মধ্যবর্তী নির্বাচন এখন আগামীতে আমার মনে হয় যে এদের থেকে বিরোধী দলের থেকে, যেটা এখন বর্তমানে অবশ্য মাঠের বিরোধী দল বলতে হবে যেহেতু সংসদে নেই তারা, তো তাদের কাছ থেকে আমরা একটা প্রস্তাব আশা করব যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে। আপনি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন, এখানে কথা হচ্ছে যদি মধ্যবর্তী নির্বাচন না হয় সেটা যেভাবেই হোক, তাহলে কি বিএনপি আন্দোলনের দিকে চলে যাবে? আবার কি মনে হয়? আন্দোলনের দিকে এটা তাদের ব্যাপার আর কি, তারা যেতে পারে, কিন্তু খুব একটা ভালো ফল হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, এখানে আপনি দ্বিতীয় সারিতে। আমি মাননীয় ব্রিগেডিয়ার হান্নান শাহর কাছে প্রশ্ন করব যে এর 5ই জানুয়ারি নির্বাচনের আগে পরে একাধারে বিএনপি বলে আসছে এই সরকার অবৈধ, ভোটারবিহীন। তো এখন যদি অবৈধ সরকার হয় তাহলে বর্তমানে যে উপজেলা নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নির্দেশে 19 দল অংশগ্রহণ করছে এবং তারা একক প্রার্থী দিয়ে সারা দেশে নির্বাচন করছে, তাহলে কি তারা এই সরকারকে বৈধতা দিচ্ছে? এবং বৈধতাই যদি দিয়ে থাকেন তাহলে আন্দোলনের প্রশ্ন আসে কেন? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে হান্নান শাহ আপনার কাছে আসবো, উনি যে প্রশ্ন করেছেন তার আগে মন্ত্রী রাশেদ খান মেনন, সরকারের মন্ত্রীরা এখন বলছেন যে 5 বছরের আগে নির্বাচন হবে না, এখন বিএনপিকে এটা কোন দিকে নিয়ে যাবে? বিএনপি যদি নিতে চায় আন্দোলন দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ তারা এত গর্জেছে যে সেই বর্ষায় দিয়ে একবারও, আমি যেটা বলবো যে তারা নির্ভর করেছিলেন জামাত ইসলামের উপরে মূলত, যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে তাকে সহিংস করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, কিন্তু সেটা তারা করতে পারেননি। এবং জনগণের যে সমর্থনের কথা তারা বলছেন তার খুব একটা প্রকাশ্য ঘটেছে, এটা কিন্তু হয়নি। আমরা তো আন্দোলন আমাদের বিএনপির নেতারাও করেছেন, আমরাও করেছি। জনগণের অংশগ্রহণের বিষয়টি আমরা কিন্তু সবসময় দেখে থাকি। এখন প্রশ্নটা হলো যে সেই আন্দোলন তারা করতে পারবেন কি না, সেই যোগ্যতা বা দক্ষতা আছে কি না, সেটা আমার কথা বলার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে যে আজকে সর্বশেষ আপনার বিএনপির ঢাকা মহানগরের কমিটিরকে কেন্দ্র করে বেগম জিয়ার যে বক্তব্য, তার দলকে গোছানোর প্রশ্নে যে কথাগুলি তিনি বলেছেন, সেটাই প্রমাণ করে যে এই আন্দোলন করার জায়গায় সাংগঠনিক। খুব সংক্ষেপে মিস্টার মেনন, মানে সরকারের মন্ত্রীরা যারা বক্তব্য দিয়েছেন তারা সবাই আওয়ামী লীগেরই, আপনিও যেহেতু শরিক আছেন, আপনিও মন্ত্রী, আপনি কি মনে করেন যে আসলে 5 বছরের আগে নির্বাচন না দেওয়ার যে কথা তারা বলছেন, আপনিও এটাকে পুরোপুরি সমর্থন করেন? আমি খুব স্বাভাবিকভাবেই একটি সরকার, একটি নির্বাচন হয়েছে, সেটা 5 বছরের জন্য হয়ে থাকে। একটি সরকার এসছে, সেটা 5 বছরের জন্য এসছে। আজকে সেই মধ্যবর্তী নির্বাচনের যে যৌক্তিকতার যে প্রশ্নটি এসছে, সেই ক্ষেত্রে আমি দিনাজপুরের কথা বলবো যে কনটেক্সটে আপনাকে বিচার করতে হবে। সেই নির্বাচনটি কোন কনটেক্সটে হয়েছিল? সারা দেশ জুড়ে একটি প্রতিবিপ্লবী চক্রান্ত কার্যকর ছিল, আমি এটা আগেও বলেছি, এখনও বলবো। এবং সেটা ছিল যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের যে ভিত্তিভূমি থেকে তাকে সরিয়ে নেওয়া সেই জায়গাটায়। এবং যেটার আজকে প্রকাশ আমরা দেখছি, সর্বশেষ প্রকাশটি হচ্ছে যে আলামিন আল জাওয়ারি আজকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিদ্রোহ করার জন্য, কারণ এটি নাকি একটি কারাগারে পরিণত হয়েছে, ইসলামকে নাকি ধ্বংস করার চক্রান্ত হয়েছে। এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে রাজনৈতিক লড়াইটা করতে হয়েছে। এখানে খেয়াল করতে হবে সাধারণভাবে যে গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রশ্ন, যেটি সুন্দরভাবে বললেন আমাদের মনিরুল হোসেন সাহেব বা বললেন, সেই ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নটিকে আপনি যদি কেবলমাত্র আলাদা করে বিচ্ছিন্ন করে যদি বিচার করেন, তাহলে কিন্তু এটা ভুল করা হবে। আমাদের দেশের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের সাথে যুক্ত কিন্তু সামগ্রিক রাজনৈতিক প্রশ্নটি। ব্যারিস্টার মনিরুল হোসেন যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের আগে সরকারের অনেক মন্ত্রীরা বলেছিল যে নেক্সট ইলেকশন নিয়ে একটা আলোচনা হতে পারে, এখন আবার মনে হচ্ছে এখনো হতে পারে নেক্সট ইলেকশন নিয়ে একটা আলোচনা হওয়া তো উচিত বলে মনে করি। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত বিএনপি যে অবস্থান নিয়ে আছে যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করবেন না, সুতরাং পরবর্তী নির্বাচন কোন ভিত্তিতে হতে পারে, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তারা এবং সরকারের দায়িত্ব রয়েছে যে এটা আলোচনার ভিত্তিতে যেটা একটা স্থায়ী ব্যবস্থায় যেটা আমরা উপনীত হয়েছি সংবিধানের মধ্য দিয়ে যেটা রয়েছে, সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়
সেটা আলোচনা করা যেতেই পারে। ধন্যবাদ রাশেদ খান মেনন। হান্নান শাহ, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে জাতীয় নির্বাচনে আপনারা যাননি, এখন উপজেলা নির্বাচনে যাচ্ছেন সরকারকে অবৈধ বলে, তাহলে বিষয়টা কি হচ্ছে? সরকারকে কেবল, বর্তমান সরকারকে কেবল আমরা অবৈধ বলছি না, বিএনপির বাইরেও যারা আছেন অনেকেই অবৈধ বলছেন। কারণ আপনারা নিজেরা এখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন শতকরা কত ভাগ মানুষ এই সরকারকে ভোট দিতে পেরেছে। মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে একটা সরকার হয়েছে, ঠিক একটা সরকার হয়েছে। আমাদের বিজ্ঞ আলোচক বললেন কি পরিস্থিতিতে হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা দেখেছি। আমার নিজের এলাকা, আমি অবশ্য জেলে, আমার তো আর ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই। আমার এলাকাতে উপজেলা নির্বাচনের প্রসঙ্গটা যদি বলেন। এক্ষুনি আসছে আমি। সেইখানে কেউ ভোট দিতে যায় নাই, পুলিশ ছিল, উপজেলা নির্বাচন ছিল, সেখানে কুকুর শুয়েছিল। উপজেলা নির্বাচনে কেন উপজেলা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এইখানে জিতলে বা হারলে এখানে সরকার পরিবর্তন হয় না। আমি সোজা কথা বলবো, আপনাদের সেটা বুঝতে হবে। জাতীয় নির্বাচনে এই সরকার যে কারচুপি করেছে এই সম্বন্ধে যদি কোনো বিজ্ঞ উপস্থিত বা আমার প্যানেলে কেউ বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলে আমার আক্ষেপ করা ছাড়া আর কিছু। ধন্যবাদ হান্নান শাহ। দেখি দর্শকদের আবার কাছে ফিরে যাই। এখানে ডান দিকে মাঝামাঝি সারিতে মহিলা যিনি হাত তুলেছেন। আমাদের সরকারি পক্ষ বারবার বলছে গর্জন আর বর্ষণ। আমরা এই গর্জন বর্ষণ বাদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আবার কি তৈরি করতে পারি, যা জনগণ চাচ্ছে এবং যা সমাজ ব্যবস্থাকে এবং দেশকে উপকৃত করতে পারে? ধন্যবাদ আপনাকে। তার উত্তর খানিকটা রাশেদ খান মেনন দিয়েছেন যে হ্যাঁ করা সম্ভব এবং আলোচনাও সম্ভব। ব্যারিস্টার মইনুল হোসেন, রাশেদ খান মেনন যে পয়েন্টটি তুলেছেন, একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই। আমার ভোটের অধিকারের প্রশ্নটি এটা বিএনপির প্রশ্ন নয়, জামাত ইসলামের প্রশ্ন নয়, আওয়ামী লীগের প্রশ্ন নয়। আমার ভোটের অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে এবং সরকারের দায়িত্ব আমার ভোট অধিকার নিশ্চিত করা। যেমন তারা শাসনতন্ত্রের কথা বলেন যে শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে, তো শাসনতন্ত্র তো ভোটবিহীন নির্বাচনের কথা বলে নাই। এবং পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি যেটা হোক সেটা সামাল দেওয়ার দায়িত্ব সরকারের। এখানে একটা পার্থক্য আমি বারে বারে করতে চাচ্ছি, কারণ এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে। জনগণের ভোটাধিকারটা কোনো দলীয় রাজনীতির ব্যাপার নয়, এটা বারে বারে আমি বলে আসছি। ভোটাধিকার আমার ভোটাধিকার। বিএনপি আন্দোলন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তারা ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার ভোটাধিকার ছাড়া কেউ বলতে পারবে না, জনগণের ভোট না পাইয়া কেউ বলতে পারবে না যে সে নির্বাচিত সরকার এবং জনগণের সমর্থন আছে বা জনগণের বৈধতা পেয়েছে। ধন্যবাদ, এটা আমাদের ভোটারদের ব্যাপার। ধন্যবাদ মইনুল হোসেন আপনাকে। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপে উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নেব এখন, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সৈয়দা মরিয়ম বেগম। আমার প্রশ্নটি হলো, গুম আর হত্যা বন্ধে সরকারের কি কোনো কার্যকর পদক্ষেপ আছে কিনা বা আমরা দেখতে পাচ্ছি কিনা? আপনি কি দেখতে পাচ্ছেন মানে গুম এবং মানে হত্যা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ? আপনি না, আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না সেটাই বলছেন জিনাত হুদা ওয়াহিদ। আপনি কি দেখতে পাচ্ছেন কোনো কার্যকর পদক্ষেপ? গুম হত্যার বিষয়টা আসলে অত্যন্ত সেন্সিটিভ আমি বলবো, তবে কোনো পদক্ষেপ না হচ্ছে কি না সেটি সরকারের যারা আছেন তারাই বলতে পারবেন। তবে আমি এই বিষয়ে একটু বলতে চাই যে খুব ফ্ল্যাটলি যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুম হত্যার কথা বলা হয় তাহলে কিন্তু আমরা খুব সাদা মাটাভাবে বলছি। আমাদের এটিও বিবেচনায় আনতে হবে যে নির্বাচন পূর্ব এবং নির্বাচন উত্তর সাতক্ষীরা অভয়নগরে যে সহিংসতা আমরা দেখেছি, বার্ন ইউনিটে যেভাবে মানুষ পুড়ে মারা গিয়েছে, সেই বিচারগুলোকে আমরা চাই কি না, সেই বিচারের সাথে কারা সম্পৃক্ত সেই প্রশ্নগুলো আমাদের উঠা উচিত। আমি বলছি তার মানে কি সেটাকে বন্ধ করার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই নয়। কিন্তু আমাদের এটিও মনে রাখা দরকার যে আমরা ঠিক একইভাবে সংখ্যালঘুদের উপর নজিরবিহীন নির্যাতন, নারী অপহরণ,
সম্পত্তি অপহরণ সমর্থন করতে পারি না। এই জায়গাটায় আমি মনে করি, আমার উত্তরটি দিচ্ছি, একটি কনসেনসাসে আসা উচিত। প্রতিটি সরকারই কিন্তু এই ধরনের ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি এখানে একটা কনসেনসাসে আসা উচিত যে এই গুম বা হত্যাগুলো বন্ধ করবার জন্য কি করা উচিত। একটি জাতীয় পত্রিকা বলছে প্রতিদিন গড়ে একজন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। উনি যে প্রশ্ন করছেন সরকার কি পদক্ষেপ দেখা যাচ্ছে, আপনি কি মনে করেন? না, আমি তো সেটাই বলছি যে অনেক ব্যাখ্যা দিয়েছেন, মানে সরাসরি যদি আসেন যে সরকারের পদক্ষেপ দেখা যাচ্ছে কিনা। না, সরকারের পদক্ষেপ আমরা এখনো আমরা মানে গুম কিলিং বন্ধ করার বিষয়টি আমি আবারও বলছি, এত ফ্ল্যাটলি আমি ব্যাখ্যা করতে পারবো না, এই জন্য যে এই গুম কিলিং এর সাথে অনেকগুলো ইস্যু জড়িত। আপনি যদি বলেন আপনি যদি জঙ্গিবাদ মৌলবাদের চক্রকে আপনি যদি আমার উপর অত্যাচার করে নির্যাতন করে আপনি সেটাকে কি সমর্থন করবেন? সরকার সেখানে কি ভূমিকা নেবে সেটি বরং আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ জিনাত ওয়াহিদ। হান্নান শাহ, আমি মনে করি কোনো সভ্য দেশ বা আধা সভ্য দেশ সেখানে গুম এবং এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যেই ম্যাগনিটিউডে বা যে পরিমাণে গুম এবং হত্যাকাণ্ড চলছে তাও সরকারিভাবে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোনো বিবেকবান মানুষ আর বাংলাদেশের মানুষ সেটাকে মোটেই মেনে নিতে পারছে না। তাই আজকে এটার বিরুদ্ধে প্রতিবাদ উঠছে। আর আমাদের, আপনারা জানেন, আমার বিজ্ঞ আলোচক বললেন এই নির্বাচনের সহিংসতা, জঙ্গিবাদ আর অন্যান্য জিনিস নিয়ে কথা বললেন, ওনাকে ধন্যবাদ জানাই। তো জঙ্গিবাদ দমনের রাস্তা আছে। এখন এই গণ্ডগোলের জন্য যাদের ধরবেন এক বক্তার হিসাবে, তাদের যদি মেরে ফেলে গুম করে সেটা জায়েজ, সেটা নয়। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে। আমাদের কমিশনার চৌধুরী আলম, এগুলো সবাই জানে, এটা নির্বাচন পরবর্তী কথা বলা হচ্ছে। এখন এই ঢাকা মহানগরীতে, যেহেতু আমি রাশেদ সাহেবের মতো আমিও কিছু পলিটিক্স করি, যদি ওনারা আমাদের অনেক সংজ্ঞা লাগিয়ে দেন, সেইখানে কত ডজনকে ডজন আমাদের নেতাকর্মী তারা গুম হয়ে গেছে, তাদের সঙ্গে এই যে আপনি বলছেন ডজনকে ডজন, একটা অভিযোগ আছে যে আপনাদের দলের তরফ থেকে এই সংখ্যাগুলোকে অনেক বাড়িয়ে দেখার একটা প্রবণতা আছে। এবং আমি শেষ করি না মিস্টার হান্নান শাহ, আমি শেষ করি প্রশ্নটি। একটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, তারা একটা ইনভেস্টিগেশন করে দেখেছেন যে বিরোধী নেত্রী খালেদা জিয়া বলেছেন 26শে ডিসেম্বর থেকে 27শে জানুয়ারি 302 জন বিএনপি জামাতের নেতাকর্মী গুম বা হত্যার শিকার হয়েছেন। ডেইলি স্টার বলছে তারা ইনভেস্টিগেট করে দেখেছে এটা অসামঞ্জস্যপূর্ণ, এবং ডেইলি স্টার বলছে, ডেইলি স্টারের সম্পাদক, যেটা একটা ইররেসপন্সিবল বক্তব্য। কি বলবেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি চেয়ারপারসন সঠিক তথ্য নিয়ে সেই তথ্য দিয়েছেন। সরকার যদি মনে করতো যে এই তথ্য সঠিক নয়, তাহলে সরকার তো নিজেই একটা বিবৃতি দিত, ওই অন্যের মুখ দিয়ে ঝাল খেত না। ধন্যবাদ। সরকারের কাছে আসবো, তার আগে একটু দর্শকদের কাছে ঘুরে আসি। দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন। জি, অবশ্যই আপনার কাছে আসবো। রাশেদ খান মেনন, জি আপনি সাদা শার্ট, দ্বিতীয় সারিতে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দেখতেছি যে সরকার আস্তে আস্তে পদক্ষেপ নিচ্ছে, এই গুম হত্যা কিভাবে বন্ধ করা যায় এটার পদক্ষেপ নিচ্ছে সরকার। ধন্যবাদ। যদি না হবে তাহলে আরো বেশি আকারে, সরকার যদি চায় তাহলে আরো বেশি আকারে গুম হত্যা করা সম্ভব, সেক্ষেত্রে সরকার ভূমিকা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখানে মাঝখানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আপনি গুম হত্যা বন্ধে আসবেন, যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে কিনা আপনার কি মনে হয়? এটা সরকার ইচ্ছা করলে যে কোনো জিনিস 24 ঘন্টায় তারা সমাধান করতে পারে, কিন্তু এটা সরকারের ইচ্ছায় এই জিনিসগুলো হচ্ছে। আজকে ইলিয়াস আলী কোথায়? আজকে জামাতের বিভিন্ন লোক কোথায়? আজকে বিএনপির বিভিন্ন লোক কোথায় গুম হয়ে যাচ্ছে? কেন আওয়ামী লীগের তো একটা লোকও গুম হচ্ছে না, তাহলে বিরোধী দলের এভিলে কেন লোক গুম হচ্ছে? এটা তো সরকারের সদিচ্ছায় হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ খান মেনন, এই যে একটা পরিস্থিতি, ব্যাপক সমালোচনা হচ্ছে সরকারের, যে নির্বাচনের পরে বহু মানুষ মারা গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সংখ্যা যাই হোক না কেন। না, প্রশ্নটা আগে আমি হান্নান শাহের প্রশ্নের উত্তর দিতে চাই, কারণ তিনি আমাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। প্রথম কথা হলো যে একটা কথা বাংলা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরের শিখায়। প্রশ্নটা যদি আমরা সেভাবে বলি আর কি, তাহলে পরে এই গুম হত্যার রাজনীতির সূত্রপাতটি যদি আমরা দেখি, সেটা হচ্ছে জিয়াউর রহমানের শাসনামলে এই গুম হত্যার এই ঘটনাটি ঘটে। এবং জেলখানায় এই কেবলমাত্র এক জেলখানায়
সাধারণ সৈনিকের মৃত্যু ঘটেছিল কোনো বিচার ছাড়া। এই ঘটনাটা নিশ্চয়ই আপনাদের সবার জানা। এখনকার প্রসঙ্গে আসি। আমি এখনকার প্রসঙ্গে আসছি এবং সংখ্যাতত্ত্বের হিসাবে সর্বশেষ যে পত্রপত্রিকায় যে রিপোর্ট বেরিয়েছে সেটা হচ্ছে বিএনপি আমলে হত্যা গুমের সংখ্যার সাথে বর্তমান আমলের সেই যে এটা এখনও পর্যন্ত এটা কম রয়েছে। আমি তার দ্বারা কিন্তু কখনোই বলছি না যে আমি গুম হত্যা সমর্থন করি, কারণ আমি নিজে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেবল বলেছি না, লিখেছি না, আমি পার্লামেন্টে নিয়ে প্রশ্ন করেছি, উত্তর নিয়েছি। কিন্তু এখানে যে গুম হত্যার প্রশ্ন এখানে যেটা নিয়ে আসা হচ্ছে সেটা যে কথাটি উল্লেখ করছেন এখানে দর্শকও বললেন যে বিএনপি লোকরা কোথায়। আপনি বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি হিসাব দিয়েছিলেন ডেইলি স্টার, পরের মুখ দিয়ে না, তারা ইনভেস্টিগেশন করে তারা দেখিয়ে দিয়েছেন যে সেই লাখে লাখে মানুষ পরে কাতারে কাতার সুমার করিয়া দেখি কয়েক হাজার, তো সেখানে উনি 257 জনে যে হিসাব দিয়েছিলেন, প্রায় 332 জন মধ্যে হিসাব দিয়েছিলেন, সেই হিসাব 17 জনে এসে ঠেকেছে আর কি। একই হিসাব আমরা দেখেছিলাম হেফাজতে ইসলামের সেই ঘটনায় অধিকার যেখানে 66 জনের, আমি বলছি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, 66 জনের কথা বলেছিলেন, হিসাব করে আমাদের অধিকার সেখানে একটা অসামঞ্জস্য আছে, এটা ঠিক। কিন্তু মিস্টার মেনন আপনি নিজে এক সময় আপনি বলছেন যে আপনি এর বিরুদ্ধে, আমি এখনো এর বিরুদ্ধে, কিন্তু এখন এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে যে রাজনীতি যে জায়গাটা শুরু হয়েছে এটা গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির জন্য অসম্ভব রকম বিপজ্জনক বলে আমি মনে করি। আচ্ছা, তবে এখানে দুটো বিষয় আপনি খেয়াল করে দেখবেন, এখানে দুটো ধরনের গুম এবং হত্যাকাণ্ড ঘটছে। একটি হলো অপরাধমূলক, যেটি হচ্ছে ধরেন কতগুলো ঘটনায় রাজনীতির বাইরে, আরেকটি হচ্ছে রাজনৈতিকভাবে যে কথাগুলো এখানে আসছে। এবং সেখানে একদিন প্রশ্ন করলেন যে সরকারি দলের ব্যক্তিরাও গুম এবং হত্যার শিকার হচ্ছেন কিনা, কেন হচ্ছেন না। আমি বলবো যে সম্প্রতি সময়ের যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে এই সম্প্রতি সময়েও সরকারি দলের ব্যক্তিরা তারাও কিন্তু হত্যার শিকার হচ্ছেন এবং খুব নির্মম হত্যার শিকার হচ্ছেন। মিস্টার মেনন খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সংখ্যা যাই হোক এটাকে একেবারে শূন্যে নামিয়ে আনা উচিত কিনা, আমি নিশ্চয়ই মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেহেতু একসময় এটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি আপনার ভেতরে কোনো অস্বস্তি তৈরি করে? আমি প্রথম প্রশ্ন যেটা জবাব বলছি যে অবশ্যই এটাকে শূন্যের কথায় নামিয়ে নিয়ে আসা উচিত। তবে আজকে যারা বিদেশি যে বন্ধুরা আমাদের এই গুম হত্যার প্রশ্ন নিয়ে কথা বলেন, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে, তাদের দেশের গুম হত্যার ইতিহাস যদি আপনি জানেন তাহলে সেটার সংখ্যা আমাদের যাতে বহু হবে বলে মনে করি। আমি মনে করি যে এটা আমার জন্য কেবল না, সমস্ত জাতির জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা এই ধরনের ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েই আজকে আমাদের তাদের শাস্তি প্রদান করা প্রয়োজন। এবং সেটা যদি আমরা করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের কালচার অফ ইম্পিউনিটি যেটি ডেভেলপ করে গেছিল, আমাদের সেই যুদ্ধাপরাধীদের বিচারের না করতে পারা, 75-এর হত্যাকারীদের বিচার করতে না পারা, আজকে সেই কালচারগুলো এখনো অব্যাহত ধারায় রয়ে গেছে। ধন্যবাদ রাশেদ খান মেনন। মইনুল হোসেন, আচ্ছা, একটা কথা আমাকে বারবার পদক্ষেপকে দেখা যাচ্ছে ওনার যে মৌলিক প্রশ্ন। হ্যাঁ, ঠিকই আছে, শুধু এক সেন্টেন্সে উত্তর দিলে হবে না। একটা কথা আমি প্রথমেই বলে নেই যে আমি আজকে যেখানে বক্তব্য রাখতে আসছি এটা প্রধান কারণ হলো যেখানে অনেক তরুণ সমাজের লোকজন আছেন। এই যে গুম হত্যা হচ্ছে, সরকার পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না, দেখেন এটা যদি এমন হতো যে দোষগুলো কিন্তু সরকারি এজেন্সির উপরে হচ্ছে, পুলিশের এবং র্যাবের কারণে গুম হচ্ছে, খুন খারাপ হচ্ছে, আজকেও আছে, সরকার যাদের মাধ্যমে পদক্ষেপ নেবে এই তাদের মাধ্যমেই কিন্তু এই গুম হচ্ছে এবং অনেকে র্যাবের পোশাক পরে এগুলো করছে, পুলিশের পোশাক পরে এগুলো করতেছে। এখন এখানে তরুণদের উদ্দেশ্যে বলবো যে রাজনীতি জিনিসটা কিন্তু এত সহজ জিনিস নয়। রাজনীতি জিনিসটা মন্ত্রী মিনিস্টার হইলে পরেই আর কে কার ঘরে জন্মগ্রহণ করছে তার জন্য কেউ রাজনীতিবিদ হয় না। সব দেশে এটা স্বীকৃত কথা যে রাজনীতিবিদরা রাজনীতির মাধ্যমে, বন্দুকের মাধ্যমে নয়, সশস্ত্র বাহিনীর মাধ্যমে নয়, বন্দুক আর এরকমের চরম র্যাব, রক্ষী বাহিনী এগুলো করে নয়, রাজনীতির মাধ্যমে এই সমস্ত ব্যবস্থার সমাধান করতে হয়। এবং সেজন্য বলা হয় গণতন্ত্র ইজ দি বেস্ট সিস্টেম, যেখানে সন্ত্রাসী তৎপরতা কম। আজকে দেখবেন যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেই সমস্ত দেশে কিন্তু এই জঙ্গি বাহিনীর উৎপাত নাই, এরকম গুম হতে পারে, ক্রিমিনাল থাকে, কিন্তু আমাদের সেটা গুম হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্রয় পাওয়ার কারণে এটা হচ্ছে, অর্থাৎ সরকারি প্রশ্রয় এটা হয়েছে। ধন্যবাদ মইনুল হোসেন আপনাকে। আবারও একটু দর্শকদের মতামত নেই, বাঁ পাশে দ্বিতীয় সারিতে আপনি। এই গুম হত্যা বন্ধের
আমি এর মধ্যে যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, যদি বলা হয় যে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই প্রক্রিয়া প্রতিফলন করা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে যৌথ বাহিনীর কার্যক্রম যে গুম হত্যা বন্ধের যে নৃশংস কার্যক্রম ছিল তার চেয়েও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যার মানে যৌথ বাহিনীর মাধ্যমে শুধু ক্রিমিনালকেও যদি হিসাবে ধরা হয়, শুধু ক্রিমিনালকে নয়, তার বাড়িঘরও বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এটা কি মানে গুম হত্যা বন্ধের চেয়েও জঘন্যতম নয়? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেল করেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। ছোট্ট আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আমি এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন আইরিন আক্তার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে কি জিএসপি সুবিধা পেতে অসুবিধা হতে পারে? ধন্যবাদ আপনাকে। জিএসপি সুবিধা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আপাতত স্থগিত আছে বাংলাদেশি পণ্যের, এখন সম্পর্কে একটা দৃশ্যমান অবনতির কথা অনেকেই বলছেন, এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে বিজনেস নট অ্যাজ ইউজুয়াল, মানে যেটা হওয়ার কথা সেরকম না, সে কারণে অসুবিধা হতে পারে কিনা এই প্রসঙ্গে রাশেদ খান মেনন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে জিএসপি সুবিধা আমাদের কাছ থেকে প্রত্যাহার করে নিয়েছেন, এর পিছনে বাণিজ্যিক যে যুক্তির চাইতে রাজনৈতিক যুক্তি প্রধান হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। তবে একটি কথা বলে রাখা প্রয়োজন যে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি প্রত্যাহার করে নিয়ে নেওয়ার ফলে বাংলাদেশের খুব একটা বড় ক্ষতি হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে মাত্র $600 মিলিয়ন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকি, এবং আমাদের পোশাক শিল্প সাথে এর কোনো সম্পর্ক খুবই কম। কিন্তু অবশ্যই যখন জিএসপি প্রত্যাহার করা হয়েছে তখন বাংলাদেশের ভাবমূর্তি বলুন বা রাজনৈতিক যে ইসের কথা বলুন, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। আজকে যখন সেই প্রশ্নে নতুন করে আবার মানে শুনানি হবে বলে আমরা জানি মে মাসে এসে, তখন যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু আবার বাণিজ্যিক নয়। তারা আমাদের জন্য 16টি শর্ত দিয়েছিলেন, সেই 16টি শর্তের মধ্যে 13টি শর্ত আমরা পূরণ করেছি, পরিপূর্ণভাবে পূরণ করেছি। কিন্তু এখন যখন সেই প্রশ্নের সাথে যুক্ত করে বাংলাদেশের নির্বাচনের প্রশ্ন যদি যুক্ত করা হয়, অথবা সেই প্রশ্নে যুক্ত করে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রশ্ন যুক্ত করা হয়, তখন এটা পরিপূর্ণভাবে মিস্টার মেনন, এখানে কি যে ধরুন বাণিজ্য মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন তোফায়েল আহমেদ, যে একটা রাজনীতির বিষয় এখানে জড়িয়ে যাচ্ছে, ওনার কথা উনি বলেছেন একটা আশঙ্কা, বাট সরকারের মধ্যে কি এই আশঙ্কাটা খুব প্রবল হচ্ছে যে জিএসপি নির্ধারিত সময়ে বাংলাদেশ হয়তো ফেরত নাও পেতে পারে, এরকম কোনো আশঙ্কা কি আছে? সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের মর্জির উপর নির্ভর করছে। আপনাদের কি আশঙ্কা আছে যে আমি জিএসপি পাওয়া না পাওয়া নিয়ে খুব একটা বড় চিন্তিত নেই ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, কারণ এর দ্বারা বাংলাদেশ খুব একটা বড় বেশি লাভবান হচ্ছে বলে আমি মনে করি না। এখানে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি রয়েছেন তিনি বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনীতিবিদ, এবং তিনি সবচেয়ে বেশি গলগল করছেন বাংলাদেশের সম্পর্কে যে রিপোর্টগুলো যাচ্ছে সেই রিপোর্ট। তিনি সকালবেলা, আমি একটু উদাহরণ দিয়ে বলছি, সকালবেলা বিমানের একটি অনুষ্ঠানে তিনি সকালবেলা বাংলাদেশকে ইকোনমিক টাইগার বলে বলেছেন যে এই বাংলাদেশের তার ভিশন অফ বাংলাদেশ ইজ সাচ যে বাংলাদেশ আজকে সব দেশকে ছাড়িয়ে যাবে। আর বিকেলবেলায় তিনি বেগম জিয়ার সাথে দেখা করে বললেন যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত খারাপ যে এটা নাকি ইউজুয়াল নয়। তো এই যে দ্বিমুখী নীতি তিনি এগুলো করছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে তো তাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা রয়েছে। একটি কথা বলা প্রয়োজন যে আমরা লক্ষ্য করেছি বিগত নির্বাচনের সময় এবং এই রাজনৈতিক সমস্যায় ৭১-এর মুক্তিযুদ্ধে যে সমস্ত দেশগুলো আমাদেরকে বিরোধিতা করেছিল, পাকিস্তানিদের অর্থ সরবরাহ করেছিল, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম ছিলেন, তাদের সেই ৭১-এর লিগেসি তারা এখনো ভোলেননি এবং তারা সেই জায়গায় ফিরে যেতে চায়। ধন্যবাদ রাশেদ খান মেনন, অনেক ধন্যবাদ আপনাকে। হান্নান শাহ। আমি মনে করি আমাদের দেশের জিএসপি সুবিধা পাওয়ার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছে সেগুলি কয়েকটি পূরণ করা হয়েছে আর বাকি কয়েকটা আছে। আমি মনে করি ওই শর্তগুলি পূরণ করলে তারপরে তারা যদি কোনো রাজনৈতিক শর্ত দেন সেই সম্বন্ধে গভর্নমেন্ট কথা বলতে পারেন যে আপনারা যেটা দিয়েছিলেন 13টি শর্ত,
আমরা সেই 13টি শর্ত পালন করেছি। 16টি শর্ত দিয়েছি। সরি 16টি, এখন 13টি হয়ে গেছে, 13টি পূরণ করেছে সরকার, 3টা বাকি আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দ্বিমত। যদি আমাদের সাথে ভালো নাই, আমাদের জন্য যদি এটা কোনো উপকারে নাই আসে জিএসপি সুবিধা, তাহলে আমরা ওই 13টা পূরণ করতে গেলাম আপনি বলেছেন যেটা ভিন্ন একটা প্রভাব আছে বিশ্বের বাজারে। প্রভাব অবশ্যই আছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে এত বছর যুদ্ধ করেছেন, আজকে বাণিজ্যিক খুব লম্বা করবেন মিস্টার হান্নান সাহেব, তাহলে তারা কিন্তু সেইখানে আবার যে বাণিজ্যিক সুবিধার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কি এটা রাজনীতির সঙ্গে জড়ানো উচিত হবে? আপনার কি মনে হয়? আমি মনে করি সবাই আমরা বলি ব্যবসার সাথে রাজনীতি যুক্ত করে না। আমার দেশের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় তাহলে আমি তো বলবো সেটা হওয়া উচিত নয়। ধন্যবাদ আপনাকে হান্নান শাহ। দর্শকদের মতামত নেব আবারও একেবারে পেছনের সারিতে। আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করি। আমেরিকা বাজারে যে জিএসপি স্থগিত হয়েছে, এটা বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের জন্য খুবই ক্ষতিকর। ইন্ডিয়াতে যে অনেক গার্মেন্টস চলে যাচ্ছে, আমরা যে বেকার হয়ে যাব তার দায়ভার কি সরকার নিবে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সামনের সারিতে আপনি। বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর জন্য বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ওরা অর্থদান দিল না, সেটাও কোনো ব্যাপার না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি বাতিল করেছে, সেটাও কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি কত বড় ক্ষতি হলে আপনাদের টনক নড়বে জানতে পারি কি? রাশেদ খান মেনন। প্রশ্ন হচ্ছে যে, একটা প্রশ্ন আমি উত্তর দিয়ে নিই, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে গার্মেন্টস সেক্টর ইন্ডিয়াতে চলে যাচ্ছে, এটা ঠিক নয়, এটা তথ্যভিত্তিক নয় এবং এটা যাবে না। যারা গার্মেন্টস সেক্টর সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো করে এটা বলতে পারেন। তৃতীয়ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন মানিয়ে আমাদের চলতে হবে। তিনি পদ্মা সেতুর জন্য তিনি আমাকে শর্ত দেবেন, তিনি আমাকে জিএসপির জন্য শর্ত দেবেন, সেই শর্ত মেনে চলতে হবে। তাহলে এই দেশ স্বাধীন আমরা সেই জন্য করি নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সেই অর্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াই মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেই মুক্তিযুদ্ধ অর্থহীন হয়ে যাবে। সুতরাং নিজেদের স্বদেশ প্রেম, নিজেদের স্বায়ত্তবোধ এবং নিজেদের সম্মানটি, এটি আমাদের তরুণ প্রজন্মের নিজেদের খেয়ালের মধ্যে রাখা প্রয়োজন। যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রভু নন, মার্কিন যুক্তরাষ্ট্র। ধন্যবাদ রাশেদ খান মেনন আপনাকে। মইনুল হোসেন। দেখেন, আমার কথা একটু ভিন্ন ধরনের হচ্ছে, কারণ আমি যেমন সোশ্যাল সায়েন্সের একজন পণ্ডিত আছেন এখানে, শিক্ষক বা শিক্ষিকা, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। দেখেন, পলিটিক্স, রাজনীতিটা এটা রাষ্ট্রীয় ব্যবস্থার সব কিছু নিয়ে, শুধু মন্ত্রিত্ব হওয়া বা নির্বাচন করা রাজনীতি নয়। সেখানে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, নিরাপত্তা, স্বাস্থ্য সব কিছু আসে। এবং আজকালকার যুগে আমেরিকার বা বিভিন্ন সব দেশের একটা ইন্টারেস্ট থাকে বাংলাদেশে, তাদের ইনভেস্টমেন্ট আছে। অতএব তাদেরকেও চিন্তা করতে হয় যে বাংলাদেশের যে পরিস্থিতি আছে, এই যে নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে একমাত্র ভারত এবং রাশিয়া ছাড়া কোনো দেশ, কোনো গণতান্ত্রিক দেশ এই নির্বাচন সেই প্রসঙ্গে যাব না। এখন জিএসপি জিএসপি সুবিধা, এর ফলে হবে কি, একটার সঙ্গে একটা কানেক্টেড। এটাকে রাজনীতি বলা যাবে না। রাজনীতি এবং অর্থনীতি আন্তর্জাতিকভাবে একটু দেখা হয়। আমেরিকা তার অর্থনীতি দেখবে, আমাদের স্বার্থ দেখবে। এই কথার সঙ্গে আমি একমত নই, কারণ এই শুধু জিএসপি যদি বাদ দেওয়া হয়, এটা সম্বন্ধে অনেকেই আলোচনা করেছে। আমেরিকার একটা কথা এখানে একটু বলতে হয়, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কিন্তু একটা বাংলাদেশের একটা বিরাট কাজ হচ্ছে। এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, ভিন্ন প্রসঙ্গে যাব না। মুক্তিযুদ্ধের কথাটা আমাদের মন্ত্রী সাহেব বলেছেন। এখন এই মুক্তিযুদ্ধের চেতনার নামে আমাদেরকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা কিছু কি এখানে আপনি কথা দিতে হবে, কারণ এই মুক্তিযুদ্ধের নামে এর দোষ দেয়, ওর দেশ দেয়, এটা দেয় খারাপ। এই মুক্তি ছিল গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র বাংলাদেশে আজকে মুক্তিযুদ্ধের নামে বলা হচ্ছে আমরা সাম্প্রদায়িক। আমার হাতে সময় খুবই কম, আমরা এই কথাগুলো বলা দরকার। আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমেরিকাকে বলা হয় কেন করলো না, মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গে শত্রুতা ছিল, কেন মুক্তিযুদ্ধ এখানে আনা হলো? সেই জন্য বলছি, সব খাতে আমাদের জাতিকে ছোট করা হইতেছে, যে কে মুক্তিযুদ্ধ করেছে, কে মুক্তিযুদ্ধ করে না। সম্পর্ক না হওয়ার কারণে কি জিএসপি সুবিধা ফিরে পাবে? নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই হবে না। কারণ রাজনীতি এবং অর্থনীতি একটু দেখতে হবে আপনাকে। আমার স্বার্থেই আজকে বিদেশের সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা ভালো। আজকে ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের সবচেয়ে বেশি ব্যবসা। আজকে ভারতের সাথে কয় টাকার ব্যবসা হয়, রাশিয়ার সাথে কয় টাকার ব্যবসা হয়? ভারতের সাথে অনেক ব্যবসা হয় বাংলাদেশে, খুবই কম, খুবই কম। তারা আমাদের সাথে ব্যবসা করে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ জিনাত হুদা ওয়াহিদ। অতএব আপনি আজকে ভাই শেষ পর্যন্ত তথ্য বিভ্রাট ঘটিয়ে ফেললেন। না, তথ্য বিভ্রাট ভারতের সাথে হয়। শুনেন, এত বিভ্রাট আমার হয় নাই। পশ্চিমা দেশ সময়ের সাথে আমাদের যে ব্যবসার সম্পর্ক,
আর ভারতের সাথে সেই সম্পর্ক আছে। এটা ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটি ঐতিহাসিক রাজনৈতিকভাবে বসন্তের মতো বর্ণিল নয়, আর ভ্যালেন্টাইনের মতো প্রেম কাহিনী নির্ভরও নয়। আজকের এই বিশ্বায়নের যুগে সবচাইতে বড় সওদাগর এবং সবচাইতে বড় দাদা বা মোড়ল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বারবার ঘুরে আসবে, কারণ এটি অনির্বাণ। আমি বলছি এটি শিখা অনির্বাণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকা বিরোধিতা করেছে, এটি বাস্তব সত্য। এই সত্যকে আমি বলছি, আমেরিকারও যেমন বাংলাদেশকে প্রয়োজন আছে, তেমনি বাংলাদেশেরও আমেরিকাকে প্রয়োজন আছে, কারণ আজকের বাণিজ্যিক সম্পর্কগুলো এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভিত্তিক। সুতরাং আমেরিকা যদি মোড়লগিরি করে মনে করে বাংলাদেশকে বাদ দিলে তার সওদাগিরি অনেক বড় চলবে, সেটিও কিন্তু সম্ভব। ধন্যবাদ জিনাত হুদা ওয়াহিদ। আপনাকে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন ইসমত ফারজানা। আমি রাজনীতির বাইরে একটি প্রশ্ন করতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র বেতন কাঠামো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সময় কি এসেছে? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে, বেতন ফি বৃদ্ধিকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বেতন কাঠামো নিয়ে নতুন করে চিন্তা ভাবনার সময় এসেছে কিনা। জিনাত হুদা ওয়াহিদ, আপনাকে দিয়ে শুরু করে। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 30 সেকেন্ড। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এখানে দুমুখী দুটো বক্তব্য থাকে। আমাদের দেশের একেবারেই প্রান্তিক পর্যায়ের ছেলেমেয়েরা বা মধ্যবিত্তের ছেলেমেয়েরাই সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি 16 টাকা বেতনে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আজকে যারা আছে তাদের 30 টাকা। আমার বেতনও দেওয়া লাগেনি, স্কলারশিপ ছিল। কিন্তু আমি যখন ওয়ারউইক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেলাম তখন 10,000 পাউন্ড দিতে হয়। এই আপনারা যারা বসে আছেন তারা আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করেন, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্কিংয়ে আসে না। সে প্রশ্নের উত্তর হচ্ছে এই, ফিজ বাড়াতে হবে, রিসার্চ ফ্যাসিলিটিস দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আসতে হবে, কারেন্ট বুকস আনতে হবে। সেইগুলো যদি আনতে হয় তাহলে ছেলে মেয়েদের বেতন না বাড়িয়ে কোথা থেকে আমরা এত পয়সা দিব? ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয় দিতে পারবে না, সরকারও দিতে পারবে না। সুতরাং এখানে একটা কম্বিনেশন দরকার। ধন্যবাদ আপনাকে। মইনুল হোসেন। না, আমি একমত। এখানে আমি অনেকখানি বলেছি যে উন্নত দেশে দুই স্পেশাল লোকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটা হলো বিচারপতি, আর একটা হলো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট টাকা পয়সা খরচ করা দরকার। এখানে প্রায়োরিটি পাচ্ছে না। শিক্ষাক্ষেত্রে আজকে যে নৈরাজ্য বিরাজ করতেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমেরিকার মতো কান্ট্রির প্রেসিডেন্টকে বলতে হয় যে রিসার্চমূলক কাজ, ইনোভেশন ইজ দি কি টু প্রোগ্রেস, অর্থাৎ নতুন নতুন জ্ঞান অর্জন করা, সেই হিসেবে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো সত্যি অবহেলিত হচ্ছে। এটা দুঃখজনক। এটা কি বেতন বাড়ানো উচিত? হ্যাঁ, বেতন নিশ্চয়ই বাড়ানো উচিত। শুধু বেতন, আমি সঙ্গে সঙ্গে এটাও মনে করি, কারণ আমি একসময় ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেটের মেম্বার ছিলাম, 2বার ছিলাম। ছাত্রদের এখন অসুবিধা কি জানেন, সব জায়গায় একটা নৈরাজ্যিক অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে 15 টাকা 30 টাকা বেতন, তার চেয়ে বেতন কিছু বাড়াইলে পরে আমার মনে হয় না ছাত্রদের ভিতরে সেরকম খুব একটা রিয়াকশন হওয়া উচিত, এটাই মনে করি। ধন্যবাদ আপনাকে মইনুল হোসেন। দেখি দর্শকদের মতামত নেই। 3য় সারিতে আপনি। যারা গরিব তাদের জন্য বেতন না বাড়ালে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য বাড়ালে ঠিক আছে, ভার্সিটির জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে, পেছনের সারির আগের সারিতে কোট পড়া। আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে মনে করি যে বেতন বাড়ানো উচিত, কিন্তু এটা একটা রিজনেবল হবে। কিন্তু এই বেতনটা বাড়িয়ে, যে ম্যাম যে কথা বললেন একমত, যে এটা গবেষণায় ব্যয় করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি আজ দেখা যায় যে যেই টাকা দেওয়া হয় অধিকাংশ বিল্ডিং করে এটা ব্যয় করে দেওয়া হচ্ছে কর্মচারীদের জন্য অথবা নতুন হল করে। তো এটা নয়, অবশ্যই বেতন বাড়ানো উচিত একটা রিজনেবল পর্যায়ে, এবং এই টাকাটা অবশ্যই গবেষণা খাতে বাড়িয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে আবার সেই পর্যায়ে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। আসম হান্নান শাহ, বেতন কাঠামো নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে কিনা? সবাই বলছেন, যারা মন্তব্য দিয়েছেন। আপনি যদি কোয়ালিটি বা ভালোভাবে লেখাপড়া করতে বলেন ছাত্রদের, তাদের সেই পরিবেশটি দরকার। পাবলিক, যেহেতু এটা পাবলিক গভর্নমেন্টের দ্বারা তৈরি, প্রাইভেট নয় যেভাবে সেটা এখানে বলেছেন, তাই সরকারের অনুদানের মাত্রা বাড়াতে হবে। আর এইখানে একটু ক্লাসিফাই করতে হবে, যারা ভালো স্টুডেন্ট তারা স্টাইপেন্ড পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ খান মেনন, ছাত্র রাজনীতিও করেছেন এক সময়। আমি তো বেতন বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি এক সময়, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই প্রেক্ষাপটে আজকে প্রেক্ষাপট বোধ হয় আমার মনে হয় এক না। কারণ হলো যে পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অনুদানের যে প্রশ্নটি উনি তুললেন, গভর্নমেন্ট এখনও অনুদান দিয়ে থাকেন সম্পূর্ণভাবে, কিন্তু যেটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে গেছে বলে আমি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলাম,
যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা মান কমে গেছে তার কারণ হচ্ছে গবেষণাটা সেখানে একেবারেই মানে দিতে পারছেন না পয়সার অভাবে। তাছাড়া যে ধাপগুলো অতিক্রম করে বেতন বৃদ্ধি নিয়ে এত যে সংগ্রাম আন্দোলন যেটা হলো, সেটা যে খুব ছাত্রদের একেবারে জেনারেল আন্দোলন, এটা কিন্তু আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে, আমি যেটা অবজার্ভ করেছি, শুধু এই ব্যাপারে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচিত হবে এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ। ধন্যবাদ আপনাকে রাশেদ খান মেনন, অনেক ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে বাকি তিনজনকেও। ধন্যবাদ রইল দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন, এমনকি আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সবাইকে আমি সেই সুযোগ দিতে পারিনি। আর ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি আমরা করব রাজশাহীতে, এবং আশা করছি বরাবরের মতোই সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। সে আশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি।